গল্পের শুরুতেই সিভিল ড্রেসে কয়েকজন পুলিশকে এক সাসপেক্টের পেছনে দৌড়াতে দেখা যায়। একসময় তারা সাসপেক্টকে ধরেও ফেলে। মূলত সাসপেক্ট কোর্ট উইটনেসকে অ্যাসিড নিক্ষেপ করার থ্রেট দিয়েছে, তাই পুলিশ তার পিছু নিয়েছিল। কিন্তু সাসপেক্ট ধরা পড়ার পর জানায় সে এমন কিছু করেনি, তাকে দিয়ে এমন কিছু বলানো হয়েছে। পুলিশ তখন জিজ্ঞেস করে কে সেটা। তখনই সিন শিফট করে দেখানো হয় সিঙ্গার সামার মেহেরাকে। সে ছোটখাটো স্টেজ পারফরমেন্স করে, তাকে আমরা একটা শোতে পারফর্ম করতে দেখি। তবে সেই শো নিয়ে অর্গানাইজার সামারের উপর খুব একটা খুশি নয়। প্রোগ্রাম শেষ করা মাত্রই সামারকে তার গার্লফ্রেন্ড খুশি টেক্সট করে। সামার খুশিকে টেক্সটে জানায় তার শো শেষ, এবার সে বাড়িতে ফিরবে। সামার এয়ারপোর্টে নেমে দেখে সানি লিওনিকে সব সাংবাদিক ঘিরে ধরেছে, ছবি তুলছে, কিন্তু তার দিকে কেউ ভুলেও তাকাচ্ছে না। মোট কথা সামারকে কেউ যেন চেনেও না। তাই সামার নিজেই নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এর মধ্যে সামার বাসায় ফিরে খুশিকে ফোন করে। সে জানায় যে সে বাসায় ফিরেছে, কিন্তু সেই সময় খুশি বাইরে কোথাও যাচ্ছিল। সামার কোথায় যাচ্ছে তা জানতে চাইলে খুশি কিছু না বলেই ফোনটা কেটে দেয়। এদিকে সামার তার বাসার কেয়ারটেকারকে অনেক দিন ধরে বেতন দিতে পারছিল না, তারপরও আজকে তাকে 2 মাসের বেতন একসাথেই দিয়ে দেয়। এরপর সামার বেডে শুয়ে তুলা দিয়ে তার শরীরের একটা জায়গা মুছতে থাকে। এমনকি ঘরে ইউজ করা অনেকগুলো তুলা ফেলা অবস্থায় দেখা যায়। এতে বোঝা যায় সামার অসুস্থ। রাতে সামার ছাদে গিয়ে অন্য বিল্ডিং এর এক মেয়েকে স্টকিং করতে থাকে। শুধু তাই নয়, সেই মেয়েকে ইনস্টাতেও সে ফলো করে আর নিয়মিত তার ছবিও দেখে। পরের দিন একটা রেস্টুরেন্টে সামার সেই মেয়ের ছবি ইনস্টাতে দেখতে থাকে। ঠিক তখনই সেখানে খুশি আসে। খুশি এসেই জিজ্ঞেস করে, তোমার অসুস্থতার খবর কি? ডাক্তার দেখিয়েছো? সামার জানায় না। খুশি বলে সার্জারিটা তো করতে হবে। সামার জানায় তার কাছে টাকা নেই। খুশি তখন তাকে বোঝায়, তোমার বাবার থেকে টাকা নিয়ে তো সার্জারি করতে পারো, সেটা এখন বেশি দরকার। কিন্তু সামার বাবার থেকে একদমই টাকা নিতে রাজি না। আর এসব প্রসঙ্গ তোলায় সামার বলে ওঠে, তাহলে এখন আর আমাকে ভালো লাগে না? এসেই টাকা পয়সা নিয়ে পড়ে আছো। রোহিত বোধহয় অনেক বড় লোক, তাই না? আজকাল তার সাথে বেশ ভালোই ঘোরাঘুরি করছো। এরকম হঠাৎ অন্যজনের প্রসঙ্গ নিয়ে আসায় খুশির সাথে তার মনোমালিন্য হয়। সে মন খারাপ নিয়েই বলে, তার মানে তুমি আমার পেছনে স্পাই লাগিয়ে রেখেছো। এক পর্যায়ে সে রাগ করেই চলে যায়। রাতে সামার বুঝতে পারে সে আজ একটু বেশি বলে ফেলেছে, তাই সে খুশিকে কল করে। তবে খুশি কলটা রিসিভ করে না, তাই সামার মন খারাপ করে শুয়ে পড়ে। এরপর হঠাৎ একের পর এক বাজতে থাকে কলিং বেল। সামার তার কেয়ারটেকারকে দরজা খুলে দিতে বলে। কেয়ারটেকার কোনো সাড়া শব্দ করে না, তাই সামার নিজেই দরজা খুলতে যায়। সামার দরজা খোলা মাত্রই শুরুর সেই সিভিল ড্রেসের পুলিশেরা জিজ্ঞেস করে, আপনার নাম কি সামির মেহরা? সামার জানায়, আমার নাম সামির নয়, সামার। পুলিশ বলে, ওইটাই, আপনার নামে একজন এফআইআর করেছে, তাই আপনাকে এখনই থানায় যেতে হবে। হঠাৎ এমন কথা শুনে সামার পুরো অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কে এফআইআর করেছে? আমি তো কিছুই করিনি। আর আপনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? পুলিশ জানায়, হ্যাঁ আছে। এরপর তারা মারাঠি ভাষার একটা অ্যারেস্ট ওয়ারেন্ট দেখায় সামারকে। সামার মারাঠি ভাষা বুঝতে পারে না, তাই সে বলে, আমি থানায় যাব না, আমি কিছুই করিনি। আর আপনারা যে সামিরকে খুঁজছেন ও তো পাশের বাসায় থাকে। কিন্তু পুলিশ কোনো চালাকি শোনে না, সামারকে তারা থানায় নিয়ে যাবেই। অগত্যা সামার যেতে রাজি হয়। তবে যাওয়ার আগে সে নিজের ফোনটা সাথে নিয়ে নেয়। বাসা থেকে বের হতেই কেয়ারটেকারের সাথে তার দেখা হয়, কিন্তু কোনো কথা বলার সুযোগ না দিয়েই পুলিশ তাকে গাড়িতে তুলে নেয়। থানায় যাওয়ার পথে সামার আবার জিজ্ঞেস করে, আমি কি করেছি যে আমার নামে এফআইআর করা হয়েছে? পুলিশ তখন মজা নিয়ে বলে, তুমি তো গান গাও, স্টেজ পারফরমেন্স করো, সেখানে হয়তো কোনো কুকর্ম করেছো। এর মধ্যেই তারা সামারকে থানায় নিয়ে চলে আসে। সামার থানায় এসে বারবার করে জিজ্ঞেস করে, আমি আসলে করেছিটা কি? আমাকে কেন এখানে নিয়ে আসা হলো? আমাকে ফোনটা দিন, আমি আমার লয়ারের সাথে কথা বলবো। পুলিশ জানায়, সময় হলেই সব জানতে পারবেন, লয়ারের সাথে কথা বলতে পারবেন। এরপরই সামারকে তার নিজের ইচ্ছাতেই যে থানাতে নিয়ে আসা হয়েছে এমন একটা পেপারে সিগনেচার করতে বলা হয়। কিন্তু পেপারটা ছিল মারাঠি ভাষায়, তাই সামার সিগনেচার করতে রাজি হয় না। অনেকেই তাকে সিগনেচার করার জন্য জোর করে, কিন্তু সামার কিছুতেই রাজি হয় না। সে যেহেতু মারাঠি ভাষা বোঝে না, তাই সিগনেচারও করবে না। এভাবে সামার জেদ দেখালে সবাই মিলে তাকে অফিসার বান্দুর রুমে নিয়ে আসে। সেখানে বান্দু সামারকে জিজ্ঞেস করে, আপনার তো কনফেশন নেওয়া হচ্ছে না, আপনি যে থানায় এসেছেন শুধু সেটা ডকুমেন্টে সিগনেচার করতে সমস্যা কি? সামার তখন বলে, আমি কিছুই করিনি, তারপরও আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। আমার নামে কে এফআইআর করেছে সেটাও আমি জানি না। তখন বান্দু বলে, আপনি কি গায়ত্রী নামে কাউকে চেনেন? সামার জানায়, হ্যাঁ। বান্দু বলে, এই গায়ত্রী আপনার নামে রেপ কেস এবং ব্ল্যাকমেইল কেস করেছে, আপনি নাকি তাকে রেপ করেছেন। বান্দুর এই কথা শুনে সামার বলে, ওই মেয়ে তো
মিথ্যা বলছে, আমার সাথে তার কোনো কথাই হয় না, ইনস্টাতেও তাকে ব্লক দেয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। বান্দু তখন কোনো কথা না বলে দুজনের অশ্লীল টেক্সটের কিছু ডকুমেন্ট সামারের সামনে উপস্থাপন করে, সাথে উল্লেখ করে গায়ত্রী না করেছিল, তবুও আপনি থামেননি। আপনি কি অমিতাভ বচ্চনের না মানে না সেই গানটি সংলাপটি শোনেননি? সামার তখন আবারও বলে, আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। বান্দু বলে, এমনটা শুরুতে সবাই জানায়, তারপর বলুন আপনাদের পরিচয় কিভাবে হয়েছে? নিশ্চয়ই কোনো কফি শপে? সামার জানায়, না, আমাদের পরিচয় হয়েছিল ডেটিং অ্যাপের মাধ্যমে। এই নিয়ে বান্দু তাকে অনেক কথা শোনানোর পর বলে, আপনি কি গায়ত্রীর কাছ থেকে টাকা নিয়ে আর ফেরত দেননি? এটাও গায়ত্রী এফআইআর এ উল্লেখ করেছে। সামার জানায়, আমার একবার ডিমনিটাইজেশন ঠিক করতে কিছু টাকা লেগেছিল, শুধু সেটাই নিয়েছিলাম, তাছাড়া আমি কিছুই করিনি। বান্দু এবার বলে, আপনি কিন্তু রেপ এবং ব্ল্যাকমেইল কেসে ফেসে আছেন। এসব লিঙ্ক যদি আদালতের কাছে পাঠানো হয় তাহলে কিন্তু আদালত আপনার লিঙ্কও চেক করবে, সেই সাথে 6 বছরের জেলও হবে। সামার তখন বলে, আমি কিছুই করিনি, সাথে সে তার লয়ারের সাথে কথা বলতে চায়। বান্দু তখন বলে, আপনি কত টাকা লয়ার রেখেছেন? এসবের ঝামেলায় না গিয়ে আমাকে 20 লাখ টাকা দিন, সুন্দর একটা চার্জশিট রেডি করে এই কেস আমি ডিসমিস করে দিই। সামার জানায় তার কাছে এত টাকা নেই। বান্দু তখন তাকে আবারও মনে করিয়ে দেয়, আদালত কিন্তু কাপড় খুলে সব চেক করবে আর 6 বছরের সাজাও হবে। এরপরও সামার জানায় যে তার কাছে এত টাকা নেই। এর মধ্যেই খুশি থানায় আসে, সে সামারের সাথে দেখা করতে চায়। পুলিশ খুশিকে বলে, কাল দেখা করতে আসবেন, আজকে কোনো দেখা করতে পারবেন না। খুশি তবুও জোর জবরদস্তি করলে পুলিশ রেগে গিয়ে তাকে থানা থেকে বের করে দেয়। একটু পরে সামারের কেয়ারটেকার থানায় এসে বলে, সামার স্যার গতকাল থেকে মেডিসিন নেননি, তিনি অসুস্থ হয়ে পড়বেন, তাই আমি মেডিসিন নিয়ে এসেছি। পুলিশ কেয়ারটেকারের কথা না শুনে তাকে বের করে দেয় আর সামারকে 14 শিকলের মধ্যে আটকে রাখে। সামারকে সেখানে রেখে তার ফোন টিপে অন্য পুলিশেরা মজা নিতে থাকে। তখন বান্দু এসে তার টিমকে বলে সামারকে দ্রুত পুলিশ হসপিটালে নিয়ে যেতে। সবাই সামারকে ধরে অনেকটা অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যায়। হাসপাতালের বেডে শুয়ে সামার গায়ত্রীর সাথে কাটানো দিনগুলোর কথা ভাবতে থাকে আর এর মধ্যেই তার জ্ঞান ফিরে আসে। ডাক্তার তখন সামারকে বলে, আপনার ব্লাড প্রেশার অনেক কম, ঠিকমতো বোধহয় মেডিসিন নিচ্ছেন না। ডাক্তার পুলিশকে জানায় পেশেন্টকে একদিন এখানে রাখতে হবে, কিন্তু পুলিশ জানায় সেটা তো সম্ভব নয়, কালকে কোর্টে চালান দিতে হবে। ডাক্তার তখন মামলার ধারা জানতে চাইলে পুলিশ জানায় 376 অর্থাৎ রেপ কেস। অন্যদিকে সামারের বোন সুহানি আর তার পরিচিত লয়ার রিধি থানায় এসে জানতে চায় সামার কোথায়। একটু পর সামার থানায় ফিরলে সুহানি তার ভাইকে দেখে খুশি হয়। রিধি পুলিশকে জানায় সে এই কেসে লড়বে, তাই এফআইআর দেখতে চায়। এদিকে সামার সুহানিকে বলে যে সে কিছুই করেনি। সে আবারও জানতেও চায় খুশি এসেছিল কিনা। সুহানি জানায় গতকাল রাতে খুশি এসেছিল আর সেই ফোন করে ব্যাপারটা জানিয়েছে। সামার এবার খুশিকে নিয়ে চিন্তা করতে থাকে, তাকে নিয়ে এখন সে কি ভাববে। সুহানি তখন বলে, খুশির কথা না ভেবে আমাদেরকে নিয়ে ভাবো, আমরাও তো টেনশনে আছি। এরপর রিধি সামারকে পুরো ব্যাপারটা খুলে বলতে বলে, কারণ এরকম কেসে কোনো কিছু গোপন রাখা উচিত নয়। প্রথমে রিধি জিজ্ঞেস করে সে কনফেস করেছে কিনা। সামার জানায়, আমি কোনো কিছুই করিনি, কনফেস করব কেন। রিধি সেটেলমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে সামার জানায়, হ্যাঁ, অফার দিয়েছে 20 লাখ। রিধি এই সেটেলমেন্টই করতে বলে, কিন্তু সামার এতে রাজি না। সে জানায় তার কাছে এত টাকা নেই। সুহানি বলে, আমি টাকা দিয়ে দেব, বাড়ি থেকে টাকা দেবে। তারপরও সামার টাকা দিয়ে সেটেলমেন্ট করতে রাজি হয় না। তার মতে সে নির্দোষ, তাই এসব সেটেলমেন্টের কোনো দরকার নেই। রিধি এরপর জিজ্ঞেস করে তাদের দুজনের মধ্যে ইন্টিমেসি হয়েছে কিনা। সামার জানায় তাদের দুজনের সম্মতিতেই একবার হয়েছে। রিধি এরপর বলে, আগে কে চড়াও হয়েছে। সামার জানায়, আমি নিচে। এটা শুনে রিধি এই কেসের এক ডিমেরিট পয়েন্ট বের করে। সামারের আগে চড়াও হওয়ার মানে সে বড় ভুল করেছে। সুহানি এরপর জিজ্ঞেস করে, এসব করে তুই রিলেশন ব্রেক করলি কেন, আর ওকে সব জায়গাতে ব্লকই বা কেন করলি। সামার জানায়, এই রিলেশনশিপটা টক্সিক ছিল, আমি নিতে পারিনি। কতদিনের রিলেশন ছিল এই ব্যাপারটা জানতে চাইলে সামার বলে 6 মাস। সুহানি এসব শুনে জিজ্ঞেস করে, ওই ডেটিং অ্যাপের মাধ্যমেই কি খুশির সাথেও পরিচয় হয়েছে। সামার জানায়, হ্যাঁ। সামার সবকিছুর উত্তর দিলে সুহানি বাইরে এসে গাড়িতে বসে ভাইয়ের জন্য কাঁদতে থাকে। তখন রিধি সুহানিকে বলে, দেখো আমি কলকাতা থেকে এসেছি, এরকম করো না। পরের দিন সামারকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতিকালীন সময়ে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে বলা হয়, কিন্তু সামার সেটা পড়তে চায় না, কারণ তার এক ধরনের ফোবিয়া আছে। পুলিশ জানায় এটা হাই প্রোফাইল কেস, বাইরে অনেক মিডিয়া আছে, তাই সামার নিরুপায় হয়ে মুখোশটা পরেই নেয়। বাইরে অনেক সাংবাদিক ঘিরে ধরে। পুলিশ
পুলিশ সবাইকে ঠেলে সামারকে প্রিজন ভ্যানে উঠিয়ে কোর্টে নিয়ে আসে। কোর্টে আসার পর সামারের মুখোশ খুলে দেওয়া হয়। সেখানে খুশিও আছে। সামারকে দেখা মাত্রই খুশি জড়িয়ে ধরে। এরপর জিজ্ঞেস করে, তুমি যে তোমার এক্সের সাথে ইন্টিমেট হয়েছো সেটা আমাকে আগে জানাওনি কেন? সামার বলে, ওইটা তুমি আসার আগে, আর একবারই এমন হয়েছে। এসব বলার মধ্যেই কোর্টে মাস্ক পরে হাজির হয় গায়ত্রীও। সামার তখন হা করে গায়ত্রীর দিকে তাকিয়ে থাকে। কোর্ট কার্যক্রম শেষে রিধি সামারকে জিজ্ঞেস করে, তোমরা একসাথে ফ্ল্যাটে কতদিন ছিলে? সামার জানায়, অনেক দিন। রিধি বলে, এই অনেক দিন থাকার সময় গায়ত্রী ফ্ল্যাটের অনেক জিনিসপত্র কিনেছে। সেসবের মোট খরচ 15 লাখ। এসব কিছু আগে জানাওনি কেন? এখন দেখো, কোর্টে তোমার 15 দিনের কাস্টডি নিয়েছে, আর নেবেই না কেন? সব প্রমাণ তো তাদের হাতে রয়েছে। কোর্ট থেকে এবার সামারকে কারাগারে পাঠানোর সময় আবার ওই মুখোশটা পড়তে বলা হয়, কিন্তু সামার জানায় সে এটা পড়বে না, এমনিতেই যাবে। মুখ খোলা অবস্থায় সে সাংবাদিকদের মাঝখান দিয়ে প্রিজন ভ্যানে উঠে যায়, যা দেখে রিধি সুহানিকে বলে, তোমার ভাই পাগল নাকি? কারাগারে নিয়ে আসার পর অন্য সবার মতো সামারেরও পোস্ট ট্রায়াল শুরু হয়। প্রথমে ছবি ওঠানো, তারপর সকল কাপড় খুলে চেক করা। সামারকে দিতে হয় তার সকল পরিচয়। তখন জানা যায় সামারের বাবা একজন ব্রিগেডিয়ার। এরপর সামারের পুরুষাঙ্গের মাপ নেওয়ার জন্য একটা রুমে সবকিছু খুলে চেক আপ করে কারাগারের পুলিশ। সামার এসবে খুবই ইতস্তত বোধ করে। এসব পর্ব ঠিক হলে সবাইকে একটা রুমে গাদাগাদি করে রাখা হয়। সেখানে সামার সহ অন্য অনেকের সাথে যে যার ইচ্ছা মতো মজা নেয়। এরপর সামারের অন্য এক সেলে জায়গা হয়, যেখানে তিল পরিমাণ কোনো জায়গা ছিল না। আবার এক একজনের এক এক রকম কর্মকাণ্ড তো আছেই। এসবের কারণে সামার সারা রাত ঘুমাতেই পারে না। পরের দিন সকালে কয়েদিদের হিসাবপত্র দেখে খাবার দেয়া হয়। সামার দেখতে পায় খাবারে পোকা ঘুরছে। সেটা দেখে সে খাবারই খেতে চায় না। অন্যজনকে খাবার দিতে চাইলে সেই কয়েদি মজা করে বলে, এখানে তো পোকামাকড়ি খেতে হয়। সামারের এসব কর্মকাণ্ড আবার লক্ষ্য করছিল এক প্রভাবশালী কয়েদি। সে এক সময় সামারকে জিজ্ঞেস করে, কোন ধারায় এখানে এসেছিস? সামার মিথ্যা বলে জানায় 302 ধারা, আর 302 ধারা ছিল মার্ডারের। কয়েদি ঠিকই জানতো সামার এখানে 376 ধারায় এসেছে। তাই সে সামারকে উদ্দেশ্য করে বলে, দিল্লির কারাগারে এক রেপ কেসের কয়েদিকে কাঁচা টয়লেট খাওয়ানো হয়েছিল, তোকেও খাওয়াবে নাকি? সবাই মিলে সামারকে টয়লেট খাওয়ানোর জন্য ফোর্স করে। সামার তখন কোনো কথা না বলে চুপচাপ থাকে। এরপর অন্য এক কয়েদি সামারকে সাজার ধারা জানতে চাইলে সামার আবারও 302 বলে। এতে সবাই মজা নেয়। কারাগারে বসে সামার স্মরণ করতে থাকে গায়ত্রীর সাথে কাটানো দিনগুলো। দুজনের পরিচয় ডেটিং অ্যাপের মাধ্যমে। গায়ত্রী সামারের ছবি দেখে সামারকে নক করে। দুজনের ফাফ দেখাতে অনেক কথা হয়। গায়ত্রী জিজ্ঞেস করে, এত কিছু থাকতে প্রেম করার জন্য ডেটিং অ্যাপে আসলে কেন? সামার জানায়, এমনিতেই। সামার এরপর জিজ্ঞেস করে, তোমার বিদেশের পাসপোর্ট থাকার পরও এখানে কেন? গায়ত্রী জানায়, একজনকে বিয়ে করার জন্য পালিয়ে এসেছিলাম, তারপর থেকে এখানেই আছি। প্রথম দিনের আলাপের পর দুজনের মধ্যে সারাক্ষণ কথা হতো, টেক্সটে কথা বলতো, ফোনে কথা বলতো, দেখাও করতো। সামার আবার একটা ব্যাপার নিয়ে সবসময় ভয় থাকতো। তাই গায়ত্রী একদিন জিজ্ঞেস করেই বসে, তোমার এত ভয় কিসের? সামার জানায়, কখনো কখনো মনে হয় আমি অনেক ভালো মানুষ, আবার কখনো কখনো নিজেরই মনে হয় যে আমি অনেক খারাপ। কারাগারে বসে সামার এসব মনে করে শুধু দীর্ঘশ্বাসই ফেলে। এরপর আবারও সেখানে শুরু হয় ফ্ল্যাশব্যাক। এরই মধ্যে একদিন গায়ত্রী পুলিশ স্টেশনে যায় এবং সেখানে সামারের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করে। সে অভিযোগ করে যে সামারের স্বভাব চরিত্র ভালো নয় এবং সামারের হাতে সে চরম নির্যাতনের শিকার হয়েছে, আর এই কারণেই পুলিশ সামারের পেছনে পড়ে আছে। কারাগারে একদিন সামারের ডাক পড়ে এক ব্যক্তির কাছে। সে আসলে গ্যাং 2 এর লোক ছিল। কারাগারে অনেক গ্যাং থাকে। এক গ্যাং চালায় জিজু নামের একজন, যাকে আমরা প্রভাবশালী কয়েদি বলে এসেছি। আরেকটা আছে গ্যাং 2, আর সেখান থেকেই সামারের ডাক পড়ে। তো গ্যাং 2 সামারকে উল্টাপাল্টা বোঝায় এবং জিজুর বিরুদ্ধে উস্কিয়ে দেয়। সে সামারকে বোঝায় যে জিজু কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে নিজের স্বার্থে সামারকে ব্যবহার করছে। কিন্তু সামার ছিল ভীষণ সরল মনের একটা ছেলে। সে সবার কথাই সহজে বিশ্বাস করে নিত, কারণ মারামারি তার একদমই পছন্দ ছিল না। এই কারণে সামার গ্যাং 2 এর ডেরায় যায় এবং সেখানকার দলনেতার সাথে কথা বলে। কিন্তু একদিন কোন একটা কারণে দুটি গ্যাংয়ের মধ্যে প্রচন্ড মারামারি এবং সংঘর্ষ বেঁধে যায়। শেষ পর্যন্ত পুলিশ এসে তাদের সবাইকে সামাল দেয় এবং একে অপরের থেকে আলাদা করে। এর মধ্যে একদিন সামারের সামনে এক লোক এসে হাজির হয় এবং ভয় দেখাতে শুরু করে, এমনকি তাকে মেরে ফেলারও চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেখানে জিজু তার দলবল নিয়ে এসে পৌঁছায়। তারা সবাই মিলে সামারকে সেই যাত্রায় বাঁচিয়ে নেয়। এতে জিজুর প্রতি সামারের গভীর বিশ্বাস তৈরি হয়। যেহেতু জিজু সামারের মন ও বিশ্বাস জয় করে নিয়েছিল, তাই এর সূত্র ধরে সামার তাদের গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে। এই সবকিছুর মাঝে সামারের বউ
বোন এবং তার আইনজীবী রিধি প্রায়ই সামারের সাথে দেখা করতে আসতেন। তারা সামারের কাছ থেকে কেসের খুঁটিনাটি, বিভিন্ন সূত্র ও তথ্য সংগ্রহ করতেন এবং একই সাথে তাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যেতেন। কিন্তু সামার খুব ভালো করে জানত যে সে কোনো জিনিসই জেলের ভেতরে নিয়ে যেতে পারবে না, কারণ জেলের ভেতরের মানুষগুলো এক একটা পশুর চেয়ে অধম, আস্ত জল্লাদ। এসব ভাবতে ভাবতে সামার বোনের সামনে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু পুলিশ কর্মীরা তাকে টেনে হিঁচড়ে আবারও জেলের ভেতরে নিয়ে যায়। সামারের জীবনটা ঠিক এরকমই দুর্বিষহ হয়ে উঠেছিল। একদিন খাবার খাওয়ার সময় জিজুর লোকেরা সামারকে খাবারের একটি বিশেষ পদ মুখে তুলতে বারণ করে। পরে তারা জানায় ওই খাবারের মধ্যে নেশা জাতীয় ঔষধ মেশানো রয়েছে। তারা আরো জানায় যদি তুমি এটা খেয়ে নাও তবে তুমি সারাদিন মরার মতো ঘুমাবে। আর এগুলো আসলে পুলিশদেরই চাল, যাতে আমরা সবাই কোনো ঝামেলা না করে ঝিমিয়ে পড়ে থাকি। পরের দিন জিজু সামারকে তার গ্যাংয়ের সব অপরাধীদের সাথে পরিচয় করিয়ে দেয়। কে কি অপরাধ করে এখানে এসেছে তার বিবরণ দেয়। এর পাশাপাশি জিজু তাকে এও জানায় সে যদি এখান থেকে বাইরে কোনো খবর পাঠাতে চায় তবে তার জন্য তাকে 10,000 টাকা দিতে হবে। সেখানে এক বৃদ্ধ লোক থাকতো যে কোনো খবর এদিক সেদিক পাচার করার কাজ করত। জিজু আরো পরিষ্কার করে বলে যদি সে এই খবরের জবাবও ফেরত চায় তবে তাকে আরো 10,000 টাকা দিতে হবে, অর্থাৎ সব মিলিয়ে 20,000 টাকা খরচ হবে। একদিন সামার ওয়াশরুমে বসেছিল, তার পাশের সিটেই বসেছিল গ্যাং 2 এর এক লোক। সে জিজুর আসল রূপ ফাঁস করে দিয়ে সামারকে বলে জিজু মূলত তোমার টাকা চাই, যেদিন তোমার টাকা শেষ হয়ে যাবে সেদিন সে তোমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। এসব বলেই কয়েদি তাদের গ্যাংয়ে এসে যোগ দিতে বলে। সামার সবকিছু শুনেও চুপ থাকে। এই পর্যায়ে আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সামার এবং গায়ত্রী একে অপরের খুবই ঘনিষ্ঠ হয়েছিল এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর তারা দুজন একসাথে বসে নিজেদের জীবনের গল্প একে অপরের সাথে ভাগাভাগি করছিল। সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর গায়ত্রী প্রায় সামারের বাড়িতে যাতায়াত শুরু করে, আর এসব দেখে সামারের কেয়ারটেকার বেশ অবাক হয়ে গিয়েছিল। গায়ত্রী প্রতিদিন সামারের সাথে দেখা করতে তার বাড়িতে আসতো, তার সাথে গল্প করত এবং নিজের হাতে রান্না করা খাবারও নিয়ে আসতো। এই অতি অধিকার খাটানো ব্যাপারটাই সামার ধীরে ধীরে বিরক্ত বোধ করতে শুরু করে, কারণ এখন তার খুশির সাথেও পরিচয় হয়েছে। কিন্তু সামার যখন খুশির সাথে দেখা করত তখন গায়ত্রী ভীষণ রেগে যেত এবং সামারকে অনবরত মেসেজ পাঠিয়ে বিরক্ত করত। এরপরে সিন আবারও বর্তমানে ফিরে আসে। দুই গ্যাংয়ের মধ্যে আবারও নতুন করে মারামারি বাঁধার উপক্রম হয়, কারণ গ্যাং 2 এর এক লোক জিজুর 1 এর লোককে উদ্দেশ্য করে অত্যন্ত অশালীন ইশারা করেছিল, কিন্তু সামার এসবে মনোযোগ না দিয়ে একা আলাদা দাঁড়িয়েছিল। এটা দেখে জিজু সামারকে জিজ্ঞেস করে সে যদি অন্য গ্যাংয়ে চলে যেতে চায় তবে চলে যেতে পারে, কিন্তু একই সাথে সামারকে সে হুমকিও দিয়ে রাখে যে সে যদি ওই গ্যাংয়ে যায় তবে তার পরিণতি মোটেও ভালো হবে না। অন্যদিকে সুহানি এবং রিধি কোর্টে কেস লড়তেই থাকে সামারকে মুক্ত করার জন্য, কিন্তু কোনোই লাভ হচ্ছিল না। বিপক্ষের আইনজীবী বিচারকের সামনে এমন কিছু অকাট্য যুক্তি ও প্রমাণ পেশ করেন তা শুনে রিধি একেবারে স্তব্ধ হয়ে যায় এবং তার মুখে আর কোনো কথাই থাকে না। রিধি সামারের জামিন চাইলে বিচারক স্পষ্ট জানিয়ে দেয় যে সামার কোনো বেল পাবে না। সুহানি এবং রিধি আবারও সামারের সাথে দেখা করতে আসে। তারা সামারকে জিজ্ঞেস করে তার কাছে যদি এই কেস সংক্রান্ত অন্য কোনো প্রমাণ জানা থাকে তবে যেন সেটা অবশ্যই বলে, তা না হলে তারা সবাই এই মামলায় হেরে যাবে। কিন্তু সামার কোনো উত্তর না দিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে আর বলে সে আর কিছুই জানে না। সামার কারাগারে কিছু জরুরি কাজের জন্য তাদের কাছে কিছু টাকা চাই। টাকা চাওয়াতে সুহানি ভীষণ রেগে যায়। রেগে গিয়ে বলে বাড়িতে সবাই ফোন করে তোকে নিয়ে প্রশ্ন তুলছে। সবাই জিজ্ঞেস করে তোমার ভাই কি সত্যি অপরাধ করেছে? আমি যখনই বাড়ি থেকে বাইরে বের হই তখনই লোকে আমাকে জিজ্ঞেস করে তুমি নিজে একজন মেয়ে হয়েও কিভাবে তোমার অপরাধী ভাইকে এভাবে সমর্থন করছো। এখন তুই বল আমি তাদেরকে কি বলবো? এসব বলতে বলতে সুহানিও কান্নায় ভেঙে পড়ে, কারণ সেও এখন বুঝতে পেরেছিল এই জঘন্য পরিস্থিতি থেকে সামারকে বাঁচিয়ে আনা সম্ভব নয়। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন আমরা দেখতে পাই গ্যাং 2 এর যে সদস্যটি একদিন ওয়াশরুমে বসে সামারকে জিজুর বিরুদ্ধে বোঝাচ্ছিল সেই লোকটি আকস্মিক মৃত্যু হয়েছে। তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, অর্থাৎ জেলের ভেতরে কেউ একজন তাকে নৃশংসভাবে খুন করেছে। এই ঘটনায় জেলের ভেতরে প্রত্যেকে একেবারে স্তম্ভিত এবং স্তব্ধ হয়ে পড়ে। কেউই বুঝতে পারছিল না যে এই খুনের পেছনে আসলে কার হাত রয়েছে। এই পর্যায়ে গল্পে আবারও একটা ফ্ল্যাশব্যাক
ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গায়ত্রী সামারকে বারবার একের পর এক মেসেজ পাঠিয়ে যাচ্ছিল, কিন্তু সামার আর কোনো রিপ্লাই দিচ্ছিল না। অথচ সেই সময় গায়ত্রী সামারের বাড়ির দরজাতেই দাঁড়িয়েছিল। সে আসলে সামারকে মনে মনে পরীক্ষা করছিল যে সামার তার অনুপস্থিতিতে কেমন ব্যবহার করে। এরপর গায়ত্রী প্রায়ই সামারের বাড়িতে আসতো, কিন্তু বাড়ির ভেতর থেকে কেউই দরজা খুলতো না। আর এই বিষয়টি গায়ত্রীকে দিন দিন আরো বেশি ক্ষিপ্ত করে তুলেছিল। গায়ত্রী অনবরত সামারকে টেক্সট মেসেজ পাঠাতো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসতো না। একদিন সে নিজের চোখে দেখতে পায় যে সামার খুশি নামের একটা মেয়ের সাথে দেখা করেছে। এসব দেখে গায়ত্রী আবারও মেসেজ করে, কিন্তু সামার কোনো রিপ্লাই দেয় না। যখন সামার খুশির সাথে বসে গল্প করছিল, তখন সে হঠাৎ করে গায়ত্রীর নাম্বারটি ব্লক করে দেয়। আর এই ব্লক করার বিষয়টি গায়ত্রীর ভেতরে রাগ এবং আগুনকে চরম সীমানায় পৌঁছিয়ে দেয়। গায়ত্রী এই অপমান কোনোভাবেই সহ্য করতে পারছিল না, কারণ সে সামারকে মনে প্রাণে ভালোবাসতো। তখন গায়ত্রী ঠিক করে সে সামারকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। চরম হতাশায় গায়ত্রী নিজের হাতের রক কেটে ফেলার কথাও চিন্তা করে, কিন্তু পরক্ষণে এক প্রতিহিংসামূলক সাহসিকতা দেখিয়ে সে সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যেই সামারকে কঠোর শাস্তি দেবে। এক পর্যায়ে সামারকে রাস্তায় আটকে সে তার সাথে কথা বলার চেষ্টাও করে, কিন্তু সামার তার সাথে কোনো কথা না বলে তাকে এড়িয়ে যেতে থাকে এবং সেখান থেকে চলে যায়। এভাবে দিন দিন গায়ত্রীর রাগ বাড়তে বাড়তে চরম পর্যায়ে চলে যায়। এরপর সরাসরি পুলিশ স্টেশনে হাজির হয় সে, আর সামারের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং সাজানো অভিযোগ দায়ের করে। ঠিক সেই দিনই পুলিশ এসে সামারকে তার নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। সিনের পর বর্তমানে ফিরে আসতে দেখা যায় গায়ত্রীর কাছে একজন পুলিশ অফিসার আসে। সে গায়ত্রীকে সরাসরি হুমকি দিয়ে বলে যদি পুলিশকে আরো টাকা না দেয়া হয় তবে কিন্তু সামার এই কেস থেকে অনায়াসেই খালাস পেয়ে যাবে। কিন্তু গায়ত্রী যে কোনো মূল্যে সামারকে জেলের ভেতরে পৌঁছাতে আরো টাকা দিতে রাজি হয়ে যায়। বেশ কয়েকদিন পর গায়ত্রীর উপর হঠাৎ করে দুজন অজ্ঞাত ব্যক্তি এসে ক্ষতিকারক কিছু ছুঁড়ে পালিয়ে যায়। আর এর ঠিক 2 সপ্তাহ পরেই পুলিশ সামারকে এই হামলার দায়ে নতুন করে জড়াতে শুরু করে। আসলে গায়ত্রী নিজেই এই সাজানো প্ল্যান করেছিল যাতে সামারের সাজা আরো বেশি হয়। কোনোভাবেই সে যেন কারাগার থেকে বের হতে না পারে এবং কেসটি যেন আরো জটিল হয়ে ওঠে। এর মধ্যেই একদিন সামার চুপচাপ বসে খুশির উদ্দেশ্যে একটা চিঠি লেখে। সেই চিঠিতে সে এই অন্ধকার কারাগারের ভেতরের পুরো পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে। এখানকার মানুষগুলো কেমন, তাদের ভেতরের নিষ্ঠুর আচরণ কেমন, জেলের ভেতরে স্যাঁতসেঁতে দেয়াল, চারপাশের ঘন অন্ধকার, প্রতিটি বিষয় সে চিঠিতে ফুটিয়ে তোলে। এর সাথে সাথে সে এও লেখে এখানকার কয়েদিরা আসলে কোনো সাধারণ কয়েদি নয়, তারা যেন খাঁচায় বন্দি এক একটা বাদর। আর এই মর্মস্পর্শী বার্তার মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং মুভি বুঝিয়ে দিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।